নিস্তব্ধ রাতের বুক চিরে যখন কনকনে ঠান্ডা বাতাস হাড় কাঁপিয়ে দিচ্ছিল, তখন ভাগ্যের এক অদ্ভুত খেলায় স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের পৃথিবীটা আচমকা থমকে গিয়েছিল। একদিকে মুমূর্ষু পরিবারের ডাক, অন্যদিকে মাঝ রাস্তায় থমকে যাওয়ার সময়ের নিষ্ঠুর পরিহাস। একটি ট্রেন বাতিল হওয়া কি কেবলই দুর্ঘটনা ছিল, নাকি কোনো বৃহত্তর প্রাপ্তির ভূমিকা? যখন সব আশার আলো নিভে যায়, তখনই কোনো অজানার হাত ধরে শুরু হয় জীবনের এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। সেই ঝোড়ো রাতের সেই অনিশ্চিত যাত্রা কি তাকে গন্তব্যে পৌঁছে দিয়েছিল, নাকি তার জন্য অপেক্ষা করছিল এমন কিছু যা সে কখনো স্বপ্নেও ভাবেনি? চলুন শোনা যাক সেই শ্বাসরুদ্ধকর সত্য কাহিনী। বিপদগ্রস্ত এক মেয়ের গন্তব্যে যাওয়ার পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল, তখন এক ধনাঢ্য যুবক নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে ত্রাতা হয়ে এগিয়ে এলেন। এরপর যা ঘটল তা ছিল কল্পনাতীত। বন্ধুরা, এটি একটি বাস্তব কাহিনী, রাজস্থানের আজমির জাংশনের, যেখানে এক হাড় কাঁপানো শীতের রাতে ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ভিড়ের মধ্যে একটি মেয়ের ছটফটানি স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছিল। রাত তখন ঘড়ির কাঁটায় ঠিক 9:30। শীতল হাওয়া বইছিল, কিন্তু মেয়েটির কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। তার নাম ছিল তানিয়া। তানিয়া বারবার স্টেশনের ডিজিটাল ডিসপ্লের দিকে তাকাচ্ছিল, আবার কৌতূহলবশত ইনফরমেশন কাউন্টারে গিয়ে একই কথা বারবার জিজ্ঞেস করছিল। জয়পুর থেকে আসা কলকাতা মেল আর কত সময় পরে পৌঁছাবে? কাউন্টারে থাকা কর্মী প্রথমবার খুব শান্ত স্বরে জবাব দিলেন, 2 ঘন্টা বিলম্ব আছে। তানিয়া স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তার মনে হলো 2 ঘন্টা যে কোনোভাবে পার করে দেওয়া যাবে। সে বাড়ি থেকেও 2 ঘন্টা দেরি করেই বের হওয়া যুক্তিসঙ্গত মনে করেছিল। কিন্তু যখন সে স্টেশনে পা রাখল, নতুন তথ্য পেল যে ট্রেন এখন আরও 4 ঘন্টা দেরি করবে, অর্থাৎ সর্বমোট 6 ঘন্টা। এটি শোনা মাত্রই তার মুখের জৌলুস হারিয়ে গেল। তার কাছে একটি ছোট ব্যাগ ছিল। মোবাইল বারবার বেজে উঠছিল। স্ক্রিনে একটিই নাম জ্বলছিল, বড়দি কল। সে ফোন ধরে কয়েকটা শব্দ বলল এবং নিজেকে সামলে নিয়ে জবাব দিল, আমি আসছি, ট্রেন আসার সময় হয়ে গেছে প্রায়। কিন্তু বাস্তবতা ছিল যে ট্রেনের কোনো নিশ্চয়তা ছিল না। তানিয়ার বাবা এবং মেজ ভাই কলকাতার একটি নামী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 2 দিন আগে মোটরবাইকে ফেরার সময় একটি লরি তাদের ধাক্কা দিয়েছিল। ভাই দীর্ঘক্ষণ অচৈতন্য ছিল, বাবার মাথায় মারাত্মক আঘাত লেগেছিল। বাড়িতে তার গর্ভবতী বড়দি একা ছিলেন, যার 9ম মাস চলছিল। সেই রাতে তানিয়ার জন্য কলকাতা পৌঁছনো কোনো বিকল্প ছিল না, বরং ছিল এক বিশাল গুরুদায়িত্ব। সময় যেন থমকে দাঁড়িয়েছিল। প্ল্যাটফর্মে চাওয়ালার চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। কিছু মানুষ অট্টহাসিতে মেতেছিল, কেউ কেউ ফোনে মগ্ন ছিল, কিন্তু তানিয়া কারোর সাথে কথা বলে স্বস্তি পাচ্ছিল না, এমনকি ফোনেও মন বসাতে পারছিল না। সে 6ঠবারের মতো ইনফরমেশন কাউন্টারে গিয়ে হাজির হলো। স্যার, আর ঠিক কতক্ষণ? কর্মীটি কিঞ্চিৎ বিরক্তি চেপে রেখে বলল, ম্যাডাম, এখনও 6 ঘন্টার বেশি লেট দেখাচ্ছে, ঘোষণা হলে জানানো হবে। তানিয়া স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। সে আপ্রাণ চেষ্টা করেও নিজেকে দৃঢ় রাখতে পারছিল না। রাত আরও গভীর হতে লাগল। ঘড়িতে 12টা বাজল। সে একটি সিটে বসে 2 হাতে মাথা চেপে ধরল। ফোন আবার বেজে উঠল। তানিয়া, ডাক্তার বলছেন অবস্থা এখন স্থিতিশীল, কিন্তু তুই যদি আসতি তবে ভালো হতো। বর্দির ভীতু কণ্ঠস্বর ওপার থেকে ভেসে এলো। এই তো আমি বেরিয়ে গেছি। তানিয়া মিথ্যে আশ্বাস দিল। সে ভাবল যদি সত্যটা বলে দেয় তবে বর্দি আরও বেশি আতঙ্কিত হয়ে পড়বেন। রাত 1টার দিকে স্টেশনে নতুন ঘোষণা এলো, ট্রেন আরও 4 ঘন্টা দেরি করবে, অর্থাৎ এখন মোট 10 ঘন্টা। এটি শোনা মাত্রই তানিয়ার মানসিক শক্তি চুরমার হয়ে গেল। সে কাউন্টারের জানালার পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগল। তার ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ অবদমিত হচ্ছিল না। সেখানে কর্মরত কর্মীটি, যার নাম ছিল রমেশ, সে প্রথমবারের মতো ঘাবড়ে গেল। সে দীর্ঘ কর্মজীবনে অনেক যাত্রীকে হয়রানির শিকার হতে দেখেছে, কিন্তু এইভাবে কোনো তরুণীকে ভেঙে পড়তে খুব কমই দেখেছে। রমেশ তাকে ইশারায় কাছে ডাকল। শুনুন, আমি অভিজ্ঞতার আলোকেই বলছি, মনে হচ্ছে ট্রেনটি আজ বাতিল হয়ে যেতে পারে। যদিও বড় কোনো ঘোষণা আসেনি, তবে লক্ষণ ভালো ঠেকছে না। তানিয়া যেন অনুভব করল তার পায়ের নিচ থেকে জমিন সরে গেছে। স্যার, এমন কথা বলবেন না, আমার যাওয়াটা ভীষণ জরুরি। যদি অন্য কোনো ব্যবস্থা করা যায় তবে দয়া করে দেখুন। রাত অনেক গভীর ছিল। রমেশ সহমর্মিতার সাথে বলল, তানিয়া, আপনি ওই বেঞ্চে গিয়ে বসুন। তার চোখে মুখে এক অবর্ণনীয় শূন্যতা কাজ করছিল। সেই প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে থাকে এক যুবক দীর্ঘক্ষণ ধরে তানিয়াকে পর্যবেক্ষণ করছিল। আনুমানিক বয়স 30-এর কোঠায়।
মার্জিত পোশাকে আবৃত, হাতে দামি গাড়ির চাবি নাড়ছিল। তার নাম ছিল আর্য। সেও কলকাতা যাচ্ছিল, তবে ট্রেনে নয়, ব্যক্তিগত গাড়িতে। আর্য কোনো ব্যবসায়িক কাজে আজমির এসেছিল এবং তার ফিরে যাওয়ার কথা ছিল। ট্রেনের দীর্ঘসূত্রিতার কারণে সে স্টেশনে তার এক আত্মীয়কে বিদায় জানাতে এসেছিল। তানিয়ার কান্না দেখে আর্যের মন কেঁদে উঠল এবং তার পা নিজে থেকেই তানিয়ার দিকে অগ্রসর হল। কিছু মনে করবেন না, আপনি কি ঠিক আছেন? তানিয়া শুরুতে মৌন থাকলেও পরে ধীরে ধীরে সব খুলে বলল। বাবা, ভাই, হাসপাতাল, বর্দি এবং ট্রেন বাতিলের আশঙ্কার কথা। আর্য কয়েক মুহূর্ত নীরব রইল। সে প্ল্যাটফর্মের ঘড়ির দিকে তাকাল। রাত 1:20। তারপর প্রস্তাব দিল, আমাকেও কলকাতা ফিরতে হবে। আমার গাড়ি বাইরেই আছে, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। আমি আপনাকে গন্তব্যে পৌঁছে দেব। তানিয়া বিস্ময় ভরা চোখে তার দিকে তাকাল। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। সত্যি বলছেন? হ্যাঁ, আমি এই মুহূর্তেই রওনা দেব, ভোরের মধ্যেই পৌঁছে যেতে পারব। তানিয়া কয়েক সেকেন্ড চিন্তা করল। সম্পূর্ণ অচেনা এক ব্যক্তি, ঘোর রাত, দীর্ঘ পথ, কিন্তু অন্য পাল্লায় হাসপাতালে লড়তে থাকা তার পরিবার। সে গভীর দীর্ঘশ্বাস ফেলল এবং মৃদু স্বরে বলল, আমি আপনার সাথে যেতে রাজি। আর ঠিক সেই লগ্ন থেকেই অজান্তে তানিয়ার জীবন এক অভাবনীয় মোড় নিয়েছিল। তানিয়া নিজের ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরল এবং আর্যের সাথে প্ল্যাটফর্ম ত্যাগ করে বাইরের দিকে চলল। রাতের নিস্তব্ধতায় স্টেশনের হট্টগোল ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। বাইরে পার্কিং জোনে সাদা রঙের একটি চমৎকার গাড়ি দাঁড়িয়েছিল। হিমেল বাতাসে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছিল। আর্য গাড়ির দরজা খুলে ধরল এবং বলল, নিশ্চিন্তে বসুন, রাস্তা বেশ দীর্ঘ। তানিয়া মুহূর্তের জন্য আশপাশে চোখ বোলাল। চারপাশ স্বাভাবিক মনে হলেও তার হৃৎস্পন্দন ছিল অত্যন্ত দ্রুত। এরপর সে নিজেকে আয়ত্তে এনে সামনের সিটে আসন গ্রহণ করল। গাড়ি স্টার্ট হলো এবং কিছুক্ষণের মধ্যেই আজমিরের পথঘাট পেছনে ফেলে হাইওয়েতে দ্রুত গতিতে ছুটতে লাগল। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হলো না, শুধু মোটরের গুঞ্জন আর পাশ দিয়ে যাওয়া ট্রাকের আলোর ঝলকানি দেখা যাচ্ছিল। আর্য নীরবতা ভেঙে বলল, আপনি চাইলে আপনার বড়দিকে একটা ফোন করে দিন, জানিয়ে দিন যে আপনি রওনা হয়ে গেছেন। তানিয়া কল করল, বর্দি আমি এখন গাড়িতে আসছি, ভোরের মধ্যে পৌঁছে যাব। ফোন রাখতেই তার দুচোখে দুশ্চিন্তার কালো মেঘ জমে উঠল। আর্য শান্ত স্বরে বলল, উৎকণ্ঠা করবেন না, আমরা ঠিক সময়ে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করব। গাড়ি একটি সুষম গতিতে চলছিল। রাত 2টো বেজে গিয়েছিল। রাজপথ প্রায় নির্জন ছিল। কিছুক্ষণ পর আর্য কথা বলা শুরু করল। যদি আপত্তি না করেন তবে কি একটি প্রশ্ন করতে পারি? আপনি এত প্রতিকূলতার মাঝেও নিজেকে এভাবে স্থির রাখেন কি করে? তানিয়া ম্লান হাসল। স্থির? এই তো কিছুক্ষণ আগে আমি স্টেশনে কাঁদছিলাম। কাঁদা কোনো দুর্বলতা নয়, আর্য প্রতিউত্তরে বলল। কখনো কখনো সেই মানুষটি সবচেয়ে বেশি শক্তিশালী হয় যে নিভৃতে কাঁদতে জানে। তার এই প্রবোধমূলক কথায় তানিয়া কিছুটা মানসিক শান্তি পেল। প্রায় 2 ঘন্টা পর দিগন্তের আভা হালকা হতে শুরু করল। ভোরের আগমনী বার্তা পাওয়া যাচ্ছিল। তানিয়ার চোখের পাতা ভারী হয়ে আসছিল। যদি ঘুম পায় তবে বিশ্রাম নিতে পারেন, আর্য বলল। না, আমি ঘুমিয়ে পড়লে আপনারও হয়তো ঘুম পেয়ে যেতে পারে, সে প্রত্যুত্তর দিল। আর্য মৃদু হাসল। ঠিক আছে, তবে আলাপচারিতা বজায় রাখুন। আলোচনা ধীরে ধীরে সাধারণ প্রেক্ষাপট ছাপিয়ে ব্যক্তিগত অনুভূতির দিকে এগোল। শিক্ষা, পরিবার, স্বপ্ন। এবং আচমকা তানিয়া নিঃশব্দ হয়ে গেল। মোবাইল আবার বেজে উঠল। এবার তার পরম বন্ধু ঈশার ফোন ছিল। তুই সব জানিস তো? ঈশার কণ্ঠে স্পষ্ট জড়তা ছিল। কি? সাগর আজ কোনো অনুষ্ঠান নয়, সরাসরি বিয়ে করছে। তানিয়ার বুক যেন ফেটে চৌচির হয়ে গেল। কি বলছিস তুই? এটা কি সম্ভব? আমি নিজের চোখে বিয়ের কার্ড দেখেছি, আজ সন্ধেতেই তার লগ্ন। ফোন কেটে যেতেই গাড়ির ভেতরে এক শ্মশান নীরবতা বিরাজ করল। আর্য টের পেল তানিয়ার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। সব কি ঠিক আছে? আর্য শুধালো। তানিয়া জানালার দিকে মুখ ফিরিয়ে বলল, কিছুই ঠিক নেই। আস্তে আস্তে সে পুরো ঘটনাটি আর্যকে খুলে বলল। সাগরের সাথে তার 2 বছরের গভীর প্রণয় ছিল। হাজারো প্রতিশ্রুতি, রঙিন স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা। আর এখন হুট করে অন্য কারোর সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। হয়তো আমিই নির্বোধ ছিলাম, সে রুদ্ধ কণ্ঠে বলল। আর্য কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করল, তারপর বলল, মাঝে মাঝে মানুষ আমাদের জীবন থেকে সরে যায়, যাতে আমরা প্রকৃত ও সঠিক মানুষের দেখা পাই। সঠিক মানুষ?
তানিয়া কষ্টের হাসি হেসে বলল, এমনটা তো রূপকথা বা সিনেমাতে শোভা পায় না। আর্য গম্ভীরভাবে বলল, বাস্তব জীবনেও এমনটা ঘটে, আমরা শুধু তা অনুধাবন করতে ব্যর্থ হই। তানিয়ার চোখ পুনরায় প্লাবিত হল। সে হঠাৎ দৃঢ়ভাবে বলল, আমি ওর সাথে একবার কথা বলতে চাই। অবশ্যই কথা বলে নিন, আর্য সাই দিল। সে সাগরের নম্বর ডায়াল করল। কিছুক্ষণ পর ওপাশ থেকে ফোন রিসিভ হলো। হ্যাঁ, ওপাশ থেকে এক নিস্পৃহ কণ্ঠস্বর ভেসে এলো। শুনলাম তুমি বিয়ে করছো। তানিয়া সরাসরি প্রশ্ন ছুড়ে দিল। হ্যাঁ, তবে আমাদের সেই শপথগুলোর কি হবে? সময় অনেক পাল্টে গেছে। তানিয়ার হাত কাঁপছিল। আমি তোমাকে ছাড়া কিভাবে? আজে বাজে ড্রামা করো না, সাগর কর্কশভাবে কথা কেটে দিল। তোমার যা ইচ্ছে করো, তাতে আমার কিছু যায় আসে না। লাইন কেটে গেল। গাড়ির ভেতর শুধু তানিয়ার অস্ফুট কান্নার শব্দ গুঞ্জরিত হতে লাগল। আর্য গাড়ির গতি কিঞ্চিত কমিয়ে দিল। এমন নরাধমের জন্য অশ্রু বিসর্জন দেবেন না যে আপনার মর্যাদাই বোঝে না। তানিয়া প্রথমবারের মতো আর্যকে নিবিড়ভাবে দেখল। আর্যের চেহারায় কোনো কৃত্রিম সহানুভূতি ছিল না, ছিল কেবল এক অকৃত্রিম উদ্বেগ। রোদ পুরোপুরি ছড়িয়ে পড়েছিল। তারা এখন উত্তরপ্রদেশের সীমা অতিক্রম করে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ বিরতি নেওয়া দরকার, আর্য প্রস্তাব দিল। টানা গাড়ি চালিয়ে অবসাদ আসছে। একটি ছোট হাইওয়ে লজ ও রেস্তোরাঁয় গাড়ি থামল। সেখানে একটি কক্ষ বুক করা হলো। তানিয়া শুরুতে দ্বিধাবোধ করলেও বাস্তব পরিস্থিতি বিচার করে শান্ত হলো। দুজনে দুটি পৃথক বিছানায় গায়ে লিয়ে দিল। 4 ঘন্টা পর অ্যালার্ম সেট করা হলো। সকাল 9টায় অ্যালার্ম বেজে উঠল। তানিয়া চোখ মেলা মাত্রই কয়েক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে পড়ল যে সে কোথায় আছে। তারপর সব স্মৃতি একে একে মনে ভিড় করল। দুজনেই দ্রুত প্রস্তুত হলো। চা পান করে আবার কলকাতার দিকে যাত্রা শুরু করল। কিন্তু এখন তার হৃদয়ে কেবল হাসপাতালের ভয় ছিল না। কলকাতা পৌঁছানো মাত্রই তাকে দুটো রূঢ় সত্যের মুখোমুখি হতে হবে। একটি তার পরিবার এবং অন্যটি তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ভালোবাসা। দ্বীপ্রহরের দিকে প্রায় 4টের সময় গাড়ি কলকাতার মূল শহরে প্রবেশ করল। যানবাহনের ভিড় কয়েক গুণ বেড়ে গিয়েছিল। হর্নের শব্দ, ট্রামের ঘণ্টি, যান্ত্রিক কোলাহল। কিন্তু তানিয়ার সম্পূর্ণ ধ্যান ছিল এক জায়গায়, সেই নির্দিষ্ট হাসপাতাল। আর্য বিলম্ব না করে গাড়ি হাসপাতালের ফটকে দাঁড় করালো। তানিয়া এক মুহূর্ত নষ্ট না করে ভেতরের দিকে ছুটল। তথ্যকেন্দ্রে নাম যাচাই করে সে জরুরি বিভাগের দিকে ধাবিত হল। করিডরে তার বড়দি বিমর্ষ মুখে বসেছিলেন, চোখে মুখে ক্লান্তি এবং চোখের তলা ফোলা। তানিয়াকে দেখামাত্র বড়দি সজোরে দাঁড়িয়ে পড়লেন। তানিয়া! দুজনে পরস্পরকে জাপটে ধরে ক্রন্দন করতে লাগল। বাবা কেমন আছেন? ভাই কেমন আছে? এখন বিপদ কেটে গেছে, বড়দি আশ্বস্ত করলেন। চিকিৎসক জানিয়েছেন 2-3 দিনের মধ্যে বাড়ি নেওয়া যাবে। তানিয়া পরম স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল, যেন বুক থেকে এক পাহাড় সম পাথর অপসারিত হল। ঠিক সেই মুহূর্তে আর্য ভেতরে প্রবেশ করল। সে কিছুটা দূরে দাঁড়িয়ে পারিবারিক দৃশ্যটি অবলোকন করছিল। কিছুক্ষণ পর চিকিৎসকের সাথে কথা হলো। ভাইয়ের মাথায় অনেকগুলো সেলাই পড়েছিল, বাবার হাত ভেঙে গিয়েছিল, তবে এখন তারা নিরাপদ। আর্য নিচু স্বরে জিজ্ঞেস করল, কোনো সাহায্যের প্রয়োজন হলে নির্দ্বিধায় বলবেন, আমি এখানেই উপস্থিত আছি। তানিয়া প্রথমবারের মতো অকৃত্রিম হাসি দিয়ে বলল, আপনি যা করেছেন তা কোনোদিন ভোলার নয়। সন্ধ্যা নাগাদ হাসপাতালের সব কাজ সম্পন্ন হলো। আর্য তার পরিচিত 2জন লোককে সেখানে মোতায়েন করল, যাতে রাতে কোনো অসুবিধা না হয়। আপনি এখন বাড়ি গিয়ে বিশ্রাম নিন, আর্য তানিয়াতি পরামর্শ দিল। শরীর সুস্থ থাকাও জরুরি। বড়দিকে সাথে নিয়ে তানিয়া তাদের ভাড়ার বাসায় পৌঁছাল। ছিমছাম ঘর, অতি সাধারণ পরিমণ্ডল। রাতে আহার প্রস্তুতের সময় বড়দি মৃদুমন্দ স্বরে বললেন, তানিয়া, তোকে একটা কথা জানানোর ছিল। তানিয়া বুঝতে পারল প্রসঙ্গটা কার। সাগরের বিয়ে কাল সন্ধ্যায়। বড়দি জানালেন, আমিও একজনের কাছ থেকে জানলাম। তানিয়ার হাতের কাজ থেমে গেল। আজ নয় তবে কাল। তার মস্তিষ্কে এক অদ্ভুত ফোন দিয়ে এলো। রাতে যখন আর্য তাদের খবর নিতে এলো, তখন তানিয়া সরাসরি আর্যকে বলল, কাল আমার সাথে এক জায়গায় যাবেন। কোথায়? সাগরের বিয়েতে। আর্য বিস্মিত হল। কেন? ওকে বুঝিয়ে দিতে চাই যে আমি নিঃস্ব হয়ে যাইনি, আমি একাকী নই। কক্ষ জুড়ে নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর আর্য প্রশ্ন করল, যদি আমি সঙ্গী হই তবে আমার পরিচয় কি হবে? তানিয়া দীর্ঘ অথচ শান্ত কণ্ঠে উত্তর দিল, আমার জীবন সঙ্গী হিসেবে। ঘরটি আবার নীরব হয়ে গেল। এটি নিছক একটি অভিনয় হবে, সে দ্রুত ব্যাখ্যা দিল। কোনো বাড়াবাড়ি নয়, কেবল ও যেন বুঝতে পারে যে ও এক অমূল্য রতন হারিয়েছে। আর্য কিছুক্ষণ ভাবল। যদি এতে আপনার মানসিক প্রশান্তি মেলে তবে আমি সম্মত, সে ধীর স্থির কণ্ঠে বলল। পরের দিন দুপুরের দিকে হাসপাতাল থেকে সংবাদ এলো যে বাবা ও ভাইকে খুব দ্রুতই ছাড়া হবে। এটি শুনে সবার চিত্তে স্বস্তি নেমে এলো। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তানিয়া একটি বাসন্তী রঙের শাড়ি বেছে নিল।
অতি সাধারণ সাজসজ্জাতেও তাকে অপূর্ব শ্রীমণ্ডিত দেখাচ্ছিল। আর্য একটি মার্জিত ফর্মাল স্যুট পরিধান করল। দুজনে গাড়িতে করে সেই বিবাহ অনুষ্ঠানের হলের দিকে রওনা হল। পুরো হলঘরকে আলোকসজ্জায় ঝলমল করছিল। বাদ্যযন্ত্রের আওয়াজ, অতিথিদের গুঞ্জন, চারদিকে এক উৎসবের আমেজ। তানিয়ার হৃৎপিণ্ড যেন পাঁজরের ভেতর আছাড়ি পাছাড়ি করছিল। আর্য নিচি স্বরে সাহস দিল, চিন্তা করবেন না, আমি তো আছিই। দুজনে হলের ভেতরে পা রাখল। মঞ্চের ওপর সাগর বরের সাজে বসেছিল। তার পাশে নববধূর বেশে অন্য এক তরুণী। সাগরের দৃষ্টি যখনই তানিয়ার ওপর নিবদ্ধ হল, সে কয়েক পলকের জন্য স্তম্ভিত হয়ে গেল। এরপর তার চোখ আর্যের ওপর স্থির হল, যে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তানিয়ার হাত ধরে দাঁড়িয়েছিল। তানিয়া কোনরূপ দ্বিধা ছাড়াই ম্লান হেসে এগিয়ে গিয়ে বলল, শুভকামনা রইল। তার কণ্ঠ ছিল হিমশীতল ও স্থির। সাগর বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল। ইনি আমার স্বামী, সে সুস্পষ্ট শব্দে আর্যের পরিচয় করিয়ে দিল। আর্য স্মিত হেসে করমর্দন করল। উপস্থিত অতিথিদের মধ্যে গুঞ্জন ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সাগরের মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল। তুমি তো, সে কিছু বলার প্রয়াস করল, কিন্তু কোনো শব্দ তার কণ্ঠ থেকে বের হল না। সময় থেমে থাকে না, তানিয়া সহজভাবে উত্তর দিল, আমি এখন আমার জীবনে অত্যন্ত সুখী। তার বক্তব্যে এখন আর কোনো আক্ষেপ বা যন্ত্রণা মিশেছিল না। কয়েক মিনিট অবস্থানের পর দুজনে সেখান থেকে প্রস্থান করল। গাড়িতে আরোহণের পর দীর্ঘক্ষণ কেউ কথা বলল না। অবশেষে আর্য প্রশ্ন করল, এখন মনের ভাব কেমন? তানিয়া জানালার বাইরে রাতের শহরের দিকে তাকিয়ে বলল, অদ্ভুত এক অনুভূতি, বেশ হালকা লাগছে বুকটা। ঠিক কী কারণে? কারণ আজ আমি উপলব্ধি করলাম, যাকে আমি সর্বস্ব ভেবে হারানোর ভয় পাচ্ছিলাম, সে আদতে আমার হওয়ার যোগ্যই ছিল না। আর্য হেসে বলল, আর যে ব্যক্তিটি আপনার সাথে এই দীর্ঘ কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করল, তার কথা ভেবেছেন? তানিয়া আর্যের চোখের দিকে এক পলক তাকালো। সেই মুহূর্তের চাহনিতে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল এক নবজাত বিশ্বাস ও গভীর নির্ভরতা। আর হয়তো সেই অমোঘ আস্থাই তাদের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছিল। বিয়েবাড়ি থেকে ফেরার পর কোনো বড় ঘোষণা না এলেও তাদের মধ্যে এক অলিখিত মায়ার বন্ধন তৈরি হয়ে গিয়েছিল। এখন তাদের আলাপচারিতা আর নিছক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল না। নিয়মিত হাসপাতালের খবর নেওয়া, সঠিক সময়ে ওষুধের যোগান দেওয়া, বড়দির প্রতিটি প্রয়োজনে হাত বাড়ানো, প্রতিটি ক্ষেত্রে আর্য নীরবে তানিয়ার ছায়া হয়ে থাকল। কয়েকদিন পরেই বাবা ও ভাইকে বাসায় আনা হলো। সংসারে প্রাণ চাঞ্চল্য ফিরে এলো। বড়দির সন্তান প্রসবের সময়ও ঘনিয়ে আসছিল, তাই সকলের ব্যস্ততা ও সতর্কতা বেড়ে গেল। আর্য প্রতিদিন আসতে না পারলেও ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখত। কখনো চিকিৎসা সংক্রান্ত প্রশ্ন, কখনো বা বড়দির শরীরের অবস্থা নিয়ে তার অসীম জিজ্ঞাসা থাকত। তানিয়া এখন আর্যের কণ্ঠ শুনে এক আশ্চর্য নিরামিষ শান্তি খুঁজে পেত। এক জ্যোৎস্না ভেজা সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে সে নিজেকে প্রশ্ন করল, আর্যের প্রতি তার এই টান কি কেবল কৃতজ্ঞতা, না অন্য কোনো গভীর আবেগ? ঠিক সেই মুহূর্তে তার ফোনের সুর বেজে উঠল। নিচে কি একটু আসতে পারবে? আর্যের কণ্ঠস্বর। সে বিচলিত হয়ে দ্রুত নিচে নামল। দেখল আর্য তার গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। কোনো সমস্যা হয়েছে? না, শুধু একবার দেখা করার তীব্র ইচ্ছা হলো। আর্য খুব সহজভাবে কথাটি স্বীকার করল। কিছুক্ষণ দুজনেই মৌন হয়ে দাঁড়িয়ে রইল। এরপর আর্য সরাসরি মনের কথা পারল। সেদিন যা কিছু হয়েছিল তা কেবল অভিনয় ছিল না আমার জন্য। তানিয়ার বুক ধরফরানি কয়েক গুণ বেড়ে গেল। মানে হলো, যখন আমি আপনাকে ওই জীর্ণ অবস্থায় স্টেশনে দেখেছিলাম, তখনই অনুভব করেছিলাম যে আপনি এক অনন্য চরিত্রের অধিকারী, যার ভেতর প্রচণ্ড মানসিক শক্তি আর অদম্য সত্যতা আছে। তানিয়া মাথা নিচু করল। কিন্তু আমার সেই কালো অতীত তো প্রতিটি মানুষের থাকে। আর্য কথাটি শেষ করল। গুরুত্বপূর্ণ হলো সেটি আঁকড়ে ধরা নাকি সেটিকে ভবিষ্যৎ নির্মাণের সিঁড়ি বানানো। সেই রজনীর কথা সেদিন অসম্পূর্ণ রয়ে গেলেও দুজনের হৃদয়ের ময়লা পুরোপুরি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। 15 দিন অতিবাহিত হওয়ার পর বড়দি এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন। গোটা বাড়িতে খুশির কলতান প্রতিধ্বনিত হতে লাগল। বাবা প্রথমবার সজল চোখে হাসলেন এবং পরমেশ্বরকে ধন্যবাদ দিলেন। তানিয়া সেই নবাগত শিশুকে কোলে তুলে নিল, তো তার মনে হলো যেন তার জীবনে এক নতুন প্রভাত শুরু হয়েছে। সেই দিনই আর্য মিষ্টির প্যাকেট নিয়ে উপস্থিত হল। কাকা হওয়ার অভিনন্দন গ্রহণ করো, তানিয়া কৌতুক করে বলল। আর্য প্রাণ খুলে হাসল। তুমি যদি অনুমতি দাও
তবে আমি অন্য কিছু হতেও রাজি আছি। এটি কেবল কৌতুক ছিল না, দুজনেই অন্তরে অনুভব করছিল যে তাদের সম্পর্ক এখন বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে প্রণয়ে পরিণত হয়েছে। কিছুদিন পর আর্য তার পরিবারের সদস্যদের নিয়ে তানিয়ার বাড়িতে উপস্থিত হল। সে অত্যন্ত মার্জিত ভাষায় বিবাহের প্রস্তাব রাখল। তানিয়ার বাড়ির লোক শুরুতে কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হলেও পরে তারা আনন্দের সাথে সম্মতি দিল। তারা প্রত্যক্ষ করেছিল যে সংকটের ঘোর অমানিসায় কে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছিল। তানিয়া এক নিঝুম রাতে বাবাকে নিচু গলায় শুধালো, আপনার মনে কোনো দ্বিধা নেই তো বাবা? বাবা তার হাত দুখানি আঁকড়ে ধরলেন। মারে, যে তোর চোখের তপ্ত অশ্রু দেখেছে আর তোকে আগলে রেখেছে, সেই তোর জীবনের যোগ্য পুরুষ। কয়েক সপ্তাহ পরই এক আড়ম্বরহীন ও ছিমছাম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হল। অপ্রয়োজনীয় জাঁকজমক ছিল না, ছিল শুধু আপনজনদের প্রাণের মেলা। যখন অগ্নিসাক্ষী রেখে তারা ঘুরছিল, তানিয়ার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। যদি সেই অভিশপ্ত ট্রেনটি সেদিন সময়মতো স্টেশনে আসত, তবে হয়তো তার জীবনের এই পরম সুখের দ্বার কখনোই উন্মোচিত হতো না। পরিণয় শেষে দুজনে কলকাতার এক ছিমছাম ফ্ল্যাটে সংসার সাজালো। আর্যের রিয়েল এস্টেটের ব্যবসা উন্নতির শিখরে পৌঁছাল। তানিয়াও নিজের যোগ্যতায় একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করল। তাদের এই দাম্পত্য কোনো লোক দেখানো বিলাসিতায় নয়, বরং অগাধ বিশ্বাস আর নিবিড় বোঝাপড়ার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। একদিন আর্য প্রস্তাব দিল, চলো এক জায়গায় ঘুরে আসি। ঠিক কোথায়? যেখান থেকে আমাদের জীবনের এই মহাকাব্য শুরু হয়েছিল। তানিয়া মুচকি হাসল। সে বুঝতে পারল আর্যের মনের কথা। তারা কিছুদিনের জন্য আজমির গেল। সেই একই স্টেশন, সেই পরিচিত 4 নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু এখন সব পরিবেশ ভিন্ন। ইনফরমেশন কাউন্টারে সেই রমেশ নামক কর্মীটিই কর্মরত ছিল। সে শুরুতে চিনতে না পারলেও পরে হঠাৎ হেসে ফেলল। আরে, আপনি তো সেই রাত জাকা কন্যাটি, তাই না? তানিয়া হেসে উত্তর দিল, জি হ্যাঁ, আর ইনিই সেই মহান ব্যক্তি যার ওপর ভরসা করে আমি সেই ঝোড়ো রাতে বেরিয়েছিলাম। রমেশ এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি প্রায়ই ভাবতাম সেই মেয়েটির পরিণতি কি হল। আর্য হাস্যোজ্জ্বল মুখে বলল, সবই মধুর সমাপ্তিতে পৌঁছেছে। সেই রাতে যদি আপনি ট্রেনের সেই রূঢ় সত্যটি না বলতেন, তবে হয়তো আমরা বিকল্প কিছু চিন্তাই করতাম না। রমেশ বিজ্ঞের মতো মাথা নাড়ল। কখনো কখনো বাতিল হওয়া ট্রেনও মানুষকে তার জীবনের পরম গন্তব্যে পৌঁছে দিয়ে যায়। তিনজনে কিছুক্ষণ মৌন হয়ে সেই মুহূর্তটির গুরুত্ব অনুভব করল। স্টেশনের প্রাচীন ঘড়িটি আবার আপন গতিতে টিকটিক করছিল। তানিয়া প্ল্যাটফর্মের জনশূন্যতার দিকে তাকিয়ে মনে মনে আওড়াল, সেই রাতের ত্রাস, সেই নোনতা অশ্রু আর অনিশ্চিত অন্ধকার এখন কেবল এক বর্ণিল স্মৃতি। কিন্তু সেই স্মৃতি তার জীবনকে কানায় কানায় পূর্ণ করে দিয়েছে। এখন সে আর নিরুপায় যাত্রী নয়, বরং সে তার জীবনের কাঙ্ক্ষিত গন্তব্য খুঁজে পেয়েছে। তবে গন্তব্যে পৌঁছনোই শেষ কথা নয়, কারণ বিবাহের পরই তো জীবনের প্রকৃত চড়াই উতরাই শুরু হয়। আর তানিয়া ও আর্যের জীবনেও এর ব্যতিক্রম হল না। সকালের ধুমায়িত চা এখন তারা দুজনে বারান্দায় বসে একসাথে উপভোগ করত। একসময় যেখানে তানিয়া ফোন বাজার শব্দ শুনলে আতকে উঠত, এখন সেই ফোনের সুরে তার ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। ভয়ের সিংহাসন দখল করেছে অতল বিশ্বাস। আর্যের ব্যবসায়িক ব্যস্ততা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। প্রপার্টি সংক্রান্ত কাজে সে সারা দিন মগ্ন থাকত, কিন্তু সান্ধ্যকালীন আহার তারা দুজনে একত্রে করত। তা ঘড়িতে যত রাতই বাজুক না কেন। একদিন আলস্যের বিকেলে তানিয়া প্রশ্ন করল, আর্য, তুমি কেন সেই রাতে এক নিমিষেই আমাকে বিশ্বাস করেছিলে? আর্য কিছুক্ষণ গভীরভাবে ভাবল, তারপর বলল, কারণ তোমার চোখে আমি সেই রাতে শুদ্ধ ভয় দেখেছিলাম, কোনো চতুরতা নয়। আর যার অন্তরে গভীর সততা থাকে, সে চরম সংকটেও মিথ্যার আশ্রয় নিতে পারে না। তানিয়া নির্বাক হয়ে রইল। তার স্মৃতিতে ভিড় করল সেই দিনগুলো যখন সে এমন কিছু দরদি শব্দ শোনার জন্য তৃষ্ণার্ত চাতকের মতো চেয়ে থাকত। সময়ের প্রলেপে তার হৃদয়ের পুরনো ক্ষতগুলো বিলীন হয়ে গেল। এখন সাগরের নাম উচ্চারিত হলেও তার বুক আর ব্যথায় টনটন করে ওঠে না। সাগর তার জীবনের এক ধূসর ও অতীত অধ্যায় মাত্র। কয়েক মাস অতিক্রান্ত হওয়ার পর তাদের সংসারে এক নতুন আনন্দের জোয়ার এলো। তানিয়া বুঝতে পারল সে মাতৃত্বের স্বাদ পেতে চলেছে। সে যখন এই সুসংবাদটি আর্যকে জানাল, আর্য কয়েক পলকের জন্য বিমূর্ত হয়ে রইল। মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। এরপর হঠাৎ তার মুখে যে স্বর্গীয় হাসির দ্যুতি দেখা গেল, তা তানিয়া আগে কখনো দেখেনি। এখন আমাদের আরও বেশি ধৈর্যশীল আর দায়িত্ববান হতে হবে, আর্য গম্ভীরভাবে প্রত্যয় ব্যক্ত করল।
সন্তান আসার প্রাক্কালে আর্য তানিয়ার প্রতিটি খুঁটিনাটি বিষয়ের খেয়াল রাখত। চিকিৎসকের নির্ধারিত দিনক্ষণ, সময়মাফিক ঔষধ সেবন, পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা সব কিছু সে একা হাতে সামলাত। এক নিস্তব্ধ রাতে তানিয়া আর্যকে বলল, আগে আমার ধারণা ছিল ভালোবাসা বোধহয় কেবল আকাশ ছোঁয়া প্রতিশ্রুতি আর জৌলুসেই থাকে। আর্য কৌতূহলী হয়ে শুধালো, আর এখন তোমার ধারণা কি? এখন মনে হয় ভালোবাসা আসলে দায়িত্ব পালনের অন্য নাম। দিনগুলো একে একে ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়ল। যখন তাদের কোল আলো করে এক দেবীর মতো কন্যা সন্তান ভূমিষ্ঠ হল, তখন গোটা বাড়িতে এক উৎসবের জোয়ার বয়ে গেল। আর্য তার প্রাণপ্রিয় কন্যাকে বুকে জড়িয়ে ধরে শপথ করল, আমরা ওকে এই শিক্ষাই দেব যে জীবনে কখনো পরিস্থিতির চাপে নতি স্বীকার করতে নেই, কিন্তু সঠিক মানুষ চিনতে যেন কখনো ভুল না করে। তানিয়া হেসে সায় দিল, আর যদি চেনা কোনো পথ বন্ধ হয়ে যায় তবে যেন নিজের জন্য নতুন পথ সৃষ্টির সাহস রাখে। আর্য দৃঢ় কণ্ঠে বলল, অবশ্যই। এখন তাদের জীবন ছিল অতি সাধারণ, কিন্তু সেই সাধারণ যাপনের মধ্যেই নিহিত ছিল অকৃত্রিম আনন্দ। তানিয়া প্রায়ই ফিরে তাকায় সেই দিনের কথা ভেবে, যখন সে স্টেশনের অন্ধকারে একাকী ভীত সন্ত্রস্ত ছিল। আজ তার পাশে এক বিশাল পরিবার, এক অতন্দ্র প্রহরী সঙ্গী আর এক বুক ভরা আত্মবিশ্বাস। সে এই পরম সত্যটি উপলব্ধি করতে পেরেছিল যে জীবন আমাদের অনেক সময় কঠিন পরীক্ষায় ফেলে, কিন্তু সেই প্রতিটি কঠিন পরীক্ষার নেপথ্যে থাকে এক শুভ উদ্দেশ্য। এখন তার মনে বাতিল হওয়া সেই ট্রেনের জন্য আর কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই, কারণ সে জীবনের এক মহা সত্য শিখেছে। গন্তব্যের পথ কখনো মখমলের মতো সোজা হয় না, কিন্তু যদি সহযাত্রী সঠিক হয় তবে প্রতিটি বন্ধুর পথই হয়ে ওঠে পরম মধুর। বন্ধুরা, এই কাহিনী আমাদের এই অমোঘ শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি অপ্রত্যাশিত বিলম্ব আসলে খারাপ কিছু বয়ে আনে না। কখনো কখনো যে দ্বারটি আমাদের সামনে বন্ধ হয়ে যায়, সেটি আমাদের পরম ভাগ্যের দিকে যাওয়ার নতুন ইঙ্গিত দেয়। যদি সেই রাতে তানিয়ার ট্রেন সময় মতো আসত, তবে সে হয়তো তার পরিবারের সান্নিধ্য পেত, কিন্তু সেই প্রাণের মানুষটির দেখা কখনো পেত না যে আজীবন তার ছায়া হয়ে থাকার শপথ নিয়েছিল। সাময়িক কষ্ট, প্রিয়জনের প্রতারণা আর ঘোর অনিশ্চয়তা, এগুলো আমাদের মানসিক শক্তিকে সাময়িকভাবে দুর্বল করে দিলেও যদি আমরা ধৈর্য না হারাই, তবে সেই মুহূর্তগুলোই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। প্রকৃত মানুষ সে নয় যে কেবল বসন্তের কোকিল হয়ে মিষ্টি গান শোনায়, বরং সেই আসল বন্ধু যে অকাল শ্রাবণের ঝড়ে নিবৃতে পাশে দাঁড়িয়ে ছাতা ধরে রাখে। পরিশেষে আপনাদের কাছে প্রশ্ন, আপনি যদি তানিয়ার স্থানে থাকতেন তবে কি কোনো সম্পূর্ণ অজানার উপর এমনভাবে আস্থা রাখতেন? আর আপনি যদি আর্যের স্থানে থাকতেন তবে কি ঘোর অমাবস্যার রাতে নিজের গাড়ি নিয়ে কোনো এক অপরিচিতা তরুণীকে সাহায্য করার সাহস দেখাতে পারতেন? আপনাদের চিন্তাভাবনা ও মতামত অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করুন। গল্পটি আপনার অন্তরে রেখাপাত করলে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের জীবনমুখী গল্পের পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো কাহিনী নিয়ে। ধন্যবাদ।